এখন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সাধারণ সূত্র হচ্ছে, তো সেটা হচ্ছে ত্রিভুজের নিচেরটা যেটা সেটাকে আমরা বলি ভূমি বা বেস, ঠিক আছে, যেটাকে আমরা বি দ্বারা হচ্ছে দেখি প্রকাশ করি। আরেকটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, সেটাকে হচ্ছে দেখি এইচ দ্বারা প্রকাশ করি। ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইখানে হাফ ইন্টু জায়গায় স্টার দিতে পারি, ভূমি মানে হচ্ছে বি আর উচ্চতা মানে এইচ। একটু ওয়েট করে নামে আসে। এখন এটা আমাদের যে মানে নর্মাল ত্রিভুজের, যদি আমরা কোনো একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান জানি, তো সেটা নির্ণয় সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখন এই ধরনের মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদেরকে বলা হয়েছে। এখন তাইলে আমরা হচ্ছে দেখি তাই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তো আমাদেরকে দুইটা মান দিয়ে রাখে। একটা হচ্ছে বি এর মান মানে ওই ত্রিভুজের ভূমির মানটা, আর একটা হচ্ছে হাইট উচ্চতার মানটা। এই দুইটা মান আমাকে দিয়ে দেয়, তাহলে হচ্ছে যে কি আমি নির্ণয় করতে পারবো। তাই যে আমাকে ব্যবহারকারী তাকে সূত্র শিখাই দিব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো তুমি এখানে বি এর মান আর এইচ এর মান বসায় সেটার সাথে হাফ গুণ করলেই সেটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। ওকে, তো প্রক্রিয়াকরণে এই সূত্রটা আমি দিয়ে দিব। তাহলে আমাকে ইনপুট হিসেবে কার কার মান দিতে হবে? একটা হচ্ছে বি এর মান আর একটা হচ্ছে এইচ এর মান। তাহলে ইনপুট হিসেবে আমরা বুঝে গেছি কার কার মান নিবো, একটা হচ্ছে বি এর মান আর একটা এইচ এর মান। আর সূত্রে ওই যে প্রক্রিয়াকরণের বক্সে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো একদম ইজি, তো আমরা করি। প্রথমে হচ্ছে আমাদের শুরু, স্টার্ট বক্স, তারপর হচ্ছে ইনপুট নিব কাকে, বি এন্ড এইচ কে। বি এন্ড এইচ, তারপর প্রক্রিয়াকরণ সূত্র শেখানোর জন্য প্রক্রিয়াকরণ বক্স। তারপর হচ্ছে দেখ আমরা আউটপুট হিসেবে আউটপুটের বক্স আনবো, মানে হচ্ছে কার মান প্রদর্শন করব। তারপর এই যে এরিয়া যে নির্ণয় করতেছে ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়াকে প্রদর্শন করব, প্রিন্ট এরিয়া অথবা ক্ষেত্রফল প্রদর্শন করব। তারপর আমরা কি করে দিব, শেষ করে দিব প্রোগ্রামটা। তো প্রথমে তাহলে আমরা হচ্ছে কি লিখবো, যদি লিখি ইংলিশে হচ্ছে দেখি দেখা যায়, বাংলাতেও দেখা যায়, যেভাবে হচ্ছে কি সুবিধা। তো ইংলিশে দেখতে দেখবো, আমি সাইডে লিখে দিতেছি ইংলিশের গুলা স্টার্ট, অথবা হচ্ছে বাংলাতে দেখলে শুরু, যে কোনো একটা লিখবো। আর যদি হচ্ছে এখানে যদি বাংলাতে দেখি বি কমা লিখে এইচ এর মান গ্রহণ, অথবা ইনপুট হিসেবে বি ও এইচ নেই, ঠিক আছে, অথবা বি ও এইচ এর মান পড়ো অথবা মান গ্রহণ, ঠিক আছে। আর যদি ইংলিশে দেখতে চাই তখন ইনপুট, জাস্ট ইনপুট থেকে বি কমা এইচ, এই দুইটার মান আমরা হচ্ছে ইনপুট হিসেবে দিতেছি। তারপর হচ্ছে দেখি, তো এখন সূত্রটা কি, আমাদের সূত্রটা এরকম ভাবে দেখা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা এই হাফ চিহ্ন এইভাবে না দিয়ে 1/2, এই যে আমাদের যেহেতু হচ্ছে প্রোগ্রামিং এ ওয়ান আর আর টু ভাগাকারে আছে, তো ভাগ চিহ্নটা এইভাবে দিতে হয়। আর এরপর বি গুণাকারে আছে স্টার, তারপর বি ইন্টু এইচ স্টার, মানে গুণ চিহ্নটা স্টারের মতো এইভাবে লেখা যায়, ঠিক আছে। এইভাবে তো প্রোগ্রামিং এর জন্য আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। আর প্রোগ্রামিং এরটা ফ্লোচার্ট অ্যালগরিদম সব জায়গায় ইউজ করা যায়, এইভাবে লেখা যায়। আর হচ্ছে ফ্লোচার্টে এটাও লেখা যায়। অথবা সূত্রটা এইভাবে লেখা যায়, বি আর এইচ কে গুণ করে সেটাকে কত দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। এটাও একই রকম সূত্র, যার যেভাবে হচ্ছে সুবিধা, ঠিক আছে। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখলে যে অ্যান্সার বের হবে, অথবা বি অথবা এইচ কে গুণ করে 2 দ্বারা ভাগ করলে একই অ্যান্সার, ঠিক আছে। কারণ ওই যে আমরা যদি উপর দিকে খেয়াল করি, উপরের বক্সটাতে সূত্র বি আর এইচ এর সাথে যদি আমি 1 গুণ করি, তো বি আর এইচ থাকবে আর নিচে কে থাকবে, 2 থাকবে ভাগাকারে। একই কথা সূত্র, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে হচ্ছে দেখি, তো এখানে যা সূত্রটা দেখে দেব, ক্ষেত্রফল ইকুয়াল, এইভাবে লিখতে পারি আমরা বি ইন্টু এইচ ডিভাইডেড বাই কত, 2। অথবা ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা খুশি। অথবা
প্রোগ্রামিং এর মতো দেখতে চাই যে 1/2 ইন্ট স্টার বি ইন্টু এইচ, জাস্ট ওইখানে এই যে সূত্রের জায়গায় এটাও দেখতে পারি, যে কোনো একটা দেখবো। ঠিক আছে। তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া অথবা ক্ষেত্রফল প্রদর্শন, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন, জায়গা থাকলে জায়গা যেহেতু কম, ক্ষেত্রফল প্রদর্শন অথবা ফলাফল প্রদর্শন। তারপর আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। তারপর আমরা অ্যারো দিয়ে দিব। ঠিক আছে, এখন এটার আমরা হচ্ছে একটু মুছে তারপর ই করবো আর কি, এখানে ই লিখে দেব, অ্যালগোরিদম লিখে দেবো এটার। অ্যালগোরিদমে যদি দেখি প্রথম ধাপ এক, ধাপ এক কি, শুরু করি অথবা শুরু করো অথবা শুধু শুরু। ঠিক আছে, যে কোনো একটা, শুধু শুরু দেখতে হবে। ধাপ দুই, ধাপ দুই আমরা কার কার মান হচ্ছে দেখি গ্রহণ করছি, ইনপুট হচ্ছে যে কি নিছি, সেটা হচ্ছে যে ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি বেকেরে বি, এভাবে লিখতে পারি একদম বাংলাতে। এবং শুধু ভূমির মান নেই, নাই কার মান নিছে, উচ্চতা, উচ্চতা এইচ, ইনপুট হিসেবে নেই। ঠিক আছে, নেই। ঠিক আছে, অথবা গ্রহণ করো, ইনপুট হিসেবে গ্রহণ করো। ধাপ তিন, ধাপ তিন আমরা হচ্ছে কি সূত্রটা, সূত্রটা দিয়ে হচ্ছে দেখি কার মান নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, তো এইভাবে দেখা যায়, যেহেতু কার ক্ষেত্রফল নির্ণয় করব, ত্রিভুজের ক্ষেত্রফল। তো এক লাইনে জায়গা থাকলে এক লাইনে লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল দিয়ে এখানে লিখবো, আমার যেহেতু এখানে জায়গা নেই আমি নিচের দিকে লিখতেছি, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল বি ইন্টু এইচ ডিভাইডেড বাই টু, এই যে ডিভাইড বাই চিহ্ন এইভাবে দিতে পারি। ঠিক আছে, অথবা এই যে এটা যদি এইভাবে দেয় এখানে স্টার দিতে পারি। ঠিক আছে, নির্ণয় করি, অথবা সূত্র ওই যে তো বলছি তো এইভাবে দিতে পারো, অথবা এটার জায়গায় ওই যে যে কোনো একটা ইউজ করতে পারো। ঠিক আছে, যেভাবে সুবিধা, অথবা হাফ ওয়ান, অথবা হচ্ছে দেখি এখানে এটা না দিয়ে তো এটার পরিবর্তে আমি এদিকে দেখাই দেই। ঠিক আছে, 1/2 স্টার স্টার, ঠিক আছে, বি স্টার এইচ, এইভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, 1/2 এইভাবে ব্রেকেট দিতে হবে, না দিলেও সমস্যা নেই, একই অ্যান্সার আসবে এটা। তো এখানে ঝামেলা নাই, অ্যান্সার একই আসবে ব্রেকেট না দিলেও। তো নির্ণয় করি, তারপর হচ্ছে দেখি ফলাফল প্রিন্ট করি অথবা ফলাফল প্রদর্শন করি, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করো অথবা করি। ঠিক আছে, যে কোনো একটা, ফলাফল প্রদর্শন অথবা ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করো। অল্প দেখা যায়, বেশি দেখা যায়, যেভাবে সুবিধা, যেভাবে পারেন। ঠিক আছে, দেখবেন এগুলো তো নিজের মতো করে, কারণ ধাপ অ্যালগরিদম এক একজন এক একজনের মতো বুঝাইতে পারে। তারপর ধাপ পাঁচ হচ্ছে শেষ, মানে প্যাটার্নটা ঠিক থাকলেই হলো আমাদের। ধাপ পাঁচ শেষ, প্রথম আমরা কি করতে শুরু করছি, আর ত্রিভুজের নর্মাল স্ট্রাকচার থেকে বি আর এইচ এর মান কি করতে হয়, গ্রহণ করছি আমরা। ঠিক আছে, এই দুইটা মান দিলে আমরা হচ্ছে তারপর তাকে সূত্র শিখাই দিলাম, বি আর এইচ গুণ করে দুই দ্বারা ভাগ, অথবা হাফ ইন্টু বি ইন্টু এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপর ক্ষেত্রফল মান প্রদর্শন অথবা প্রিন্ট এরিয়া, তারপর হচ্ছে ইন্ট অথবা স্টেট। তো এটা হয়ে গেলে তারপর হচ্ছে যে কি আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু এবিসি থাকলে ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। প্রশ্নটা হচ্ছে এরকম, ত্রিভুজের তিনটি বাহু এবিসি, এবিসি অথবা এবি ও সি থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। ত্রিভুজের তিনটি বাহু এ বি ও সি থাকলে বা হচ্ছে কি দেওয়া থাকলে তো আমরা হচ্ছে কি নির্ণয় করব, অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এখন এটার জন্য হচ্ছে দেখি, তা আমাদের কনসেপ্টটা বুঝি আগে আমরা। উম, আচ্ছা ধরলাম, ওইভাবে হচ্ছে আঁকলাম না তো। এই ত্রিভুজটার এই বাহুটার মান ধরলাম 6, এই বাহুটার মান ধরলাম হচ্ছে যে আমাদের একটু বেশি একটু বড় ওইটা থেকে 7, এই বাহুটার মান ধরলাম 8। তাই যে তিনটা বাহু তো থাকে, একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো, একটাকে কি ধরবো সি, তো তিনটা মান আমার অজানা, মানে বিভিন্ন রকম দিতে পারে, ঠিক আছে। এ এর মান 6, বি এর মান 7, অথবা সি এর মান 8, এরকম ভিন্ন ভিন্ন মান হইতে পারে। ঠিক আছে, এখন তো আর ওই সূত্র দিয়ে করা যাবে না। এর আগে যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছিলাম উচ্চতা দিয়ে, তো এখন এই প্রশ্ন তো ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া আছে, আমাদের তো উচ্চতা দেওয়া নাই, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র দিয়ে করতে পারবো না। এখন এই ত্রিভুজের যদি আমরা হচ্ছে দেখি প্রকারভেদের দিকে খেয়াল করি, এই ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু সমান নয়, মানে ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো এখন এটার জন্য আমাদের একটা সূত্র আছে, অথবা প্রশ্নটা এইভাবে না থেকে এইভাবে হইতে পারে, তো দুইটা একই। বিষমবাহু ত্রিভুজের, তো আমরা পুরোটা দেখলাম না, অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। ঠিক আছে, প্রশ্নটা এইটাও হইতে পারে ওইটাও হইতে পারে, তো দুইটাই সেম টাইপের। এখন এরকম যদি আমার তিনটা বহর মান দেওয়া থাকে, তাইলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হবে? তো সেটা হচ্ছে, প্রথমত এটা করার জন্য আমাদের দুইটা সূত্র লাগে। একটা হচ্ছে প্রথমে প্রক্রিয়াকরণ বক্সে আমাদের এবিসি এই তিনটার মান তো ইনপুটে দিবে, তো ইনপুট হিসাবে আমরা কাকে কাকে নিব এটা করার জন্য? এবিসি এর মান নিব ইনপুট বক্সে। তারপরে এখন সূত্র শিখাবো, সূত্র হচ্ছে দুইটা। এখন এটা করার জন্য আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমাকে, ত্রিভুজের এই অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, পরিসীমা বলতে আমরা বুঝি তিন বাহু যোগ, আর অর্ধ পরিসীমা মানে তিন বাহু যোগ দিয়ে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ। এজন্য এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে আমাদের তিনটা বাহু, আমরা যোগ দিলাম, যোগ দেওয়ার পর কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। ঠিক আছে, তো এইটা করলে আমরা এস এর মান পাবো, মানে অর্ধ পরিসীমার মান পাবো। এখন এইটা এই এস এর মানটা কেন আগে বের করতে হবে? রিজন হচ্ছে, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে √, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমার প্রশ্নে তো এর মান, বি এর মান, সি এর মান এগুলো আমাকে ইনপুট হিসেবে দিয়ে রাখবে, কিন্তু এস এর এই বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এস। এগুলোর মান তো আমি হচ্ছে দিকে যাই না, কিন্তু এগুলোর মান বের করে নিতে পারবো যখন আমাকে এবিসি এর মান দিবে। এবিসি তিনটার মান যোগ করে 2 দ্বারা ভাগ করলে তো আমি এস এর মান পাবো। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আর ব্র্যাকেটের মাঝখানে চিহ্ন নয়, মানে এগুলো দ্বারা ওই যে আমরা গুণ চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে আমাদেরকে প্রকাশ করে দিতে হবে। আবার আরেকটা জিনিস আছে, এটার উপরে সূত্রে কি আছে? রুট। তো আমরা বুঝে গেলাম। তো আমাদের সূত্রটা কি? √, s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবিসি এর মান কোষে দেওয়া থাকবে অথবা ইনপুট হিসেবে দেওয়া থাকবে। ঠিক আছে, সেগুলো আমরা এবিসি এর মানগুলো যেটাই দেখ সেগুলো বসাবো। কিন্তু এখন এই তিনটা যোগ তিনটার জন্য আমাদের সূত্রে এস এর মান আছে, এস এর মান কিভাবে বের করতে হবে? তিনটা যোগ করে, মানে এবিসি এর মান যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু এর জন্য আগে আমাদের এস এর মানটা তো এটা একটা সূত্রের মতো প্রক্রিয়াকরণ বক্সে বের করতে হবে, তারপর আমাদের আরেকটা প্রক্রিয়াকরণ বক্সে ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে দিতে হবে। তারপর সেই এস এর মানকে কাজে লাগিয়ে এবং এবিসি যে ইনপুট হিসেবে দেওয়া আছে এটাকে কাজে লাগিয়ে সে তার মান বের করবে, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করবে। তো এখন আমরা হচ্ছে ফ্লো চার্টের দিকে চলে যাই এটার। তো প্রথমে হচ্ছে যে আমাদের কি করতে হবে, শুরু করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা শুরু করব, পরবর্তীতে ইনপুট হিসেবে কার কার মান দিতে হবে, এ বি আর সি এর মান, তো ইনপুটের বক্স নিব আমরা। তারপর হচ্ছে সূত্র কয়টা শিখাইতে হবে ওকে? 2টা। এজন্য প্রক্রিয়াকরণ বক্স আমরা আলাদা আলাদা নিলে বেটার।
সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ বক্স আমরা কয়টা নিব? দুইটা। একটা হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু করার জন্য, আরেকটা হচ্ছে ওই যে এরিয়ার মান বের করার জন্য। তারপর হচ্ছে আমাদের ফলাফল প্রদর্শন করার জন্য আউটপুটের বক্স। এখানে প্রিন্ট এরিয়া অথবা ক্ষেত্রফলের মান বের করব। তারপর শেষ করে দেব ইন্ট। ইন্ট শেষ করে দেব তো পথ এখন। এখন আমরা লেখাগুলো যদি দেখি, প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে? যদি স্টার্ট অথবা কি শুরু, তারপর কার কার মান নিতে হবে, তিনটা মান দেওয়া হবে, ত্রিভুজের তিনটা বাহুর মান এ বি ও সি এর মান গ্রহণ, অথবা ইনপুট এবিসি। এ বি ও সি এর মান গ্রহণ অথবা ইনপুট এবিসি। তারপর করার পর আমরা কি করব? এই যে প্রথমে এস এর মান বের করে নিতে হবে। এস এর মান কিভাবে বের করব? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। ঠিক আছে? এ প্লাস সি প্লাস, অথবা ওই যে ওইভাবে লিখতে গেলে এ প্লাস বি প্লাস সি এইভাবে লিখে তারপর ভাগ চিহ্ন ডিভাইডেড বাই টু। ঠিক আছে? এইভাবে হচ্ছে কি দেখা যাবে, যেভাবে সুবিধা। এটা প্রক্রিয়াকরণ বক্সে। এটা করার পর আমরা হচ্ছে কি কার মান বের করব? ক্ষেত্রফল লিখতে পারি অথবা এরিয়া লিখতে পারি। লিখে ছোটটা কি ছিল? রুট ওভার এস ইন্টু, ঠিক আছে, এখানে আমরা ইন্টু চিহ্ন দিয়ে রাখতে পারি, এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আর প্রোগ্রামিং এর জন্য লেখার জন্য তখন এই যে ইন্টু গুলাকে স্টার করে লিখবো। তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া, কার মান প্রদর্শন করব? প্রিন্ট এরিয়া অথবা ক্ষেত্রফল প্রদর্শন অথবা ফলাফল প্রদর্শন। তারপর হচ্ছে কি আমরা শেষ ধাপে যে কি করে দেব? শেষ। শেষ করে দিব। তো এখন আমাদের এইখানে আরেকটা জিনিস আছে, যে আমরা তো দেখতেছি যে প্রোগ্রামিং যখন করা হয় তো ওইখানে সিস্টেমে কম্পিউটার গুণ চিহ্নটা নাই। এই যে এরকম গুণ চিহ্নটা স্টার, ঠিক আছে। তারপর হচ্ছে ভাগ চিহ্নটা নাই, ভাগ চিহ্ন এরকম হচ্ছে যে কি অবলিকের মতো এরকম। এখন আরেকটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে এখানে, তো সেটা হচ্ছে যে এই যে এখানে যে আমরা একটা চিহ্ন দেই, যে এরকম, এটাকে বাংলাতে কি বলা হয়? বর্গমূল। ইংলিশে কি বলা হয়? বর্গ মানে স্কোয়ার, মূল মানে রুট, স্কোয়ার রুট। ঠিক আছে? এখন এইখানে ওই যে প্রোগ্রামিং এ তো এখন এই চিহ্নটা ওইভাবে নাই। ঠিক আছে? যখন প্রোগ্রামিং করা হয়েছে, ঠিক আছে, তখন এই স্কোয়ার রুট বা বর্গমূল চিহ্ন দেওয়ার জন্য তখন একটা ওই যে হেডার ফাইল, এখন আমরা প্রোগ্রামিং আসি না, তখন আগে থেকে এটা সেট করা দেওয়া থাকে মেমোরিতে, তখন ওই কথাটা লেখা দিলে বুঝে যে হ্যাঁ এটাকে এখন স্কোয়ার রুট করতে হবে। তখন এই স্কোয়ার রুট করার জন্য তখন ওই যে আমরা যখন প্রোগ্রামিং করবো, এখন ফ্লোচার্ট অ্যালগরিদমে তো আমরা এই চিহ্ন দিতে পারবো, সমস্যা নাই, এভাবে করব। কিন্তু যখন প্রোগ্রামিং করব অথবা কোনো কোনো জায়গায় ওই যে প্রোগ্রামিং এর মতো মিল রাখার জন্য দেখবা যে এই সূত্রের ভিতরে এই রুটটা, বর্গমূলটা, ঠিক আছে, বর্গমূলটা না দিয়ে তারা হচ্ছে যে কি লিখে রাখবে? এস কিউ আর টি। এস কিউ আর টি লিখে তারপর লিখবে হচ্ছে যে কি এস কিউ আর টি লিখে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। তো এর আগে যে একটা এস কিউ আর টি লিখলো, মানে এটা দ্বারা ওই যে এদের উপর যে একটা বর্গমূল আছে এটা বোঝানোর জন্য, তো বর্গমূল চিহ্ন না দিয়ে, বর্গমূল চিহ্ন না দিয়ে হচ্ছে কি ইউজ করা হবে? এস কিউ আর টি ইউজ করা হয় আর কি প্রোগ্রামিং এ। তো এখন হচ্ছে আমাদের তো অ্যালগরিদম ফ্লোচার্টে এটা না ইউজ করলে এইভাবে ইউজ করলেই বেটার। ঠিক আছে? যেভাবে সুবিধা। এখন এটার আমরা কি দেখি? ওই এটা কি দেখবো? আমরা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম লিখবো, প্রথমে হচ্ছে আমাদের কাজ কি, আমরা হচ্ছে দেখি ধাপ এক, শুরু।
তারপর শুরু করি। তারপর কাজ হচ্ছে ধাপ 2, তিনটার মান গ্রহণ করছি। এ, বি ও সি এর মান গ্রহণ। ধাপ 3, সেটা হচ্ছে পরবর্তীতে ওই যে আমরা সূত্র ব্যবহার করে কার মান নির্ণয় করছি, এস এর মান নির্ণয় করছি। ঠিক আছে, সেই সূত্রটা লিখবো। দেখে দেখে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, সূত্র ব্যবহার করে এস এর মান নির্ণয় করি। এস নির্ণয় করি। ধাপ 4, এস নির্ণয় করার পরে যে আমরা ক্ষেত্রফলের মান নির্ণয় করছি, এরিয়ার মান নির্ণয় করছি, তো সেটা এরিয়া লিখতে পারি অথবা এখানে লিখতে পারি আমি ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল, তারপর যে এখানের ক্ষেত্রে তো আমি রুট চিহ্ন দিতে পারবো, কোনো সমস্যা নাই, তো আমি পুরোটা দেখলাম না, জায়গা কম। তো এস ইন্টু গুণ চিহ্ন দিয়ে রাখতে পারো, এস ইন্টু এস মাইনাস এ, এবার মাঝে মাঝে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস কি সি। এই সূত্র ব্যবহার করে, এই সূত্র তো ব্যবহার করব, তো ব্যবহার করে কার মান নির্ণয় করব, ক্ষেত্রফলের। ক্ষেত্রফল নির্ণয় করি অথবা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তারপর হচ্ছে ধাপ 5-এ এসে ফলাফল প্রদর্শন অথবা ক্ষেত্রফলের মান প্রদর্শন করি, অথবা ত্রিভুজের ক্ষেত্রফলের মান প্রদর্শন করি, অথবা আমি সংক্ষেপে দেখলাম ফলাফল প্রদর্শন করি অথবা করো। তারপর ধাপ 6, সেটা হচ্ছে শেষ। ধাপ 6 এসে আমাদের শেষ হবে। প্রথমে কাজ কি, যদি হচ্ছে বিষম নর্মালি হচ্ছে দেখি একটা আছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা না দেওয়া থাকলে ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া আছে, তো আমরা জানি না এটা হচ্ছে যে কি কোনটা ভিন্ন ভিন্ন হইতে পারে মান, ঠিক আছে, বিষম বাহু। তো আরো তো আছে সমবাহু, ওগুলা হচ্ছে কম আসে, ওগুলা একটা পরবর্তীতে যদি করাবো, ঠিক আছে, তো ওইগুলা নর্মালি আসে না। ঠিক আছে, হাফ ইন্টু হচ্ছে আর এটার সূত্র হচ্ছে বিষমবাহু ত্রিভুজের বলুক অথবা এবিসি এর মান দেওয়া থাকুক, তখন হচ্ছে প্রথমে আমাদের পরিসীমা না অর্ধ পরিসীমা এস এর মান বের করতে হয়, a+b+c ডিভাইড বাই 2। তখন সূত্রের ভিতরে এবিসি এর মান আমাকে ইনপুট হিসেবে দিছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করছি, ফলাফল প্রদর্শন করছি, শেষ। আর এগুলো হচ্ছে মাঝে আমরা কি চিহ্ন দিয়ে দেবো, অ্যারো চিহ্ন দিয়ে দেবো ফ্লো চার্টে। তো এটা, তো এটা গেল। তারপর এটা করলাম, এটা আচ্ছা। পরে আমরা অন্য প্রশ্নে যাই। আরো আছে হচ্ছে বৃত্তের আয়তন নির্ণয়, ওগুলো পরবর্তীতে হচ্ছে যে কি করাবো, যদি করাই। এখন এখন যেটা করাবো এটা কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, কিন্তু হচ্ছে যেহেতু আমরা করাচ্ছি সবকিছু সম্পর্কে ধারণা রাখবো আর কি। তো লেস ইম্পর্টেন্ট আর কি, মানে কম আসে, এই জন্য এখন যেটা করাবো আর কি। এখন যেগুলো করাবো এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কিন্তু হচ্ছে যে কি আমরা শিখে রাখবো আর কি। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে, আমরা যদি বলি প্রশ্নটা দেই আগে। দুটি সংখ্যার গসাগু জি সি ডি নির্ণয়, নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট। ঠিক আছে, নির্ণয় মানে নির্ণয় মানে হচ্ছে অ্যালগরিদম ফ্লো চার্ট করবো। এখন এটার আগে গসাগুর পূর্ণরূপ কি আমাদের, গসাগু গতে গরিষ্ঠ, সাথে সাধারণ, গুতে হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক। তো এটাকে হচ্ছে যে কি গসাগুকে বলা হয় ইংলিশে জিসিডি। এখন ইংলিশ নামটা হচ্ছে এটার গ্রেটেস্ট কমন ডিভাইজর, জিতে গ্রেটেস্ট, সাধারণ মানে হচ্ছে যে কি কমন
সিতে কমন। আর হচ্ছে যে কি গুণনীয়ক মানে ডিভাইসর। এখন লঘিষ্ঠ মানে এখানে ছোট বোঝাবো আমরা, গরিষ্ঠ মানে বড় বোঝায় সংখ্যায়, মানে ওই যে বলে না মুসলমানের সংখ্যায় গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি বেশি, মানে গরিষ্ঠ মানে আমরা মনে রাখবো বেশি, মানে সাধারণ যে মানে দুইটার ভিতরে যেগুলো কমন থাকবে গুণনীয়ক গুলো, এগুলোর ভিতরে যেটা বড় থাকবে। যে অনেক কমন তো অনেকগুলো সংখ্যা থাকতে পারে, তো ছোটটা না নিয়ে আমরা বড়টা নিব, এইটা মানে হচ্ছে গসাগু বোঝায়। কারণ এটা বোঝানোর জন্য আমরা গসাগু এখন যদি আমরা নর্মালি করি, এটা কিন্তু ইংরেজিতে 8, ঠিক আছে, 4 না, এটা 8। আর এটা হচ্ছে 12। 8 আর 12 এর হচ্ছে আমাকে বললো গসাগু নির্ণয়। কি নির্ণয়? গসাগু। এখন এই গসাগুটা হচ্ছে যে কি নির্ণয়ের জন্য তো আমরা কিভাবে করতাম, গুণনীয়ক মানে হচ্ছে মানে একটা হচ্ছে গুণিতক মানে নাম তার, গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাকে দুইটা সংখ্যা দ্বারা গুণ করবো আর কি, সেটা ওই সংখ্যাটা হইতে হবে, মানে ওইটা গুণনীয়ক তো 8। 8 সমান সমান কি হইতে পারে, দুইটা সংখ্যা দ্বারা গুণ করলে 1 into 8, ঠিক আছে। 8 একে 8, ঠিক আছে, 8ই আছে, মানে ওই সংখ্যাটা হইতে হবে গুণনীয়ক এগুলা। তারপর 2 দিয়ে যদি দেই 8 বানানো যায় কিনা, হ্যাঁ, 4 2 গুণে 8, ঠিক আছে, এই দুইটাও গুণনীয়ক ওদের, 2 আর 4। তারপর হচ্ছে পরবর্তীতে 8 যায়, আবার 4 into 2 হয়, তো ওইটা দেওয়া দরকার নেই, একই। তারপর হচ্ছে 12। 12 মানে কত, 1 into 12। 12 একে 12। 12 একে 12। তারপর হচ্ছে 2 দিয়ে যায়, 6 2 গুণে কত, 12। 3 4 12, তারপর আবার যায় 4 চিহ্ন 12 আর কি, তো এগুলাই। তো এখন যদি আমরা এগুলাকে নর্মালি দেখি, 8 কিন্তু 1 গুলাকে কাউন্ট করতে হবে না, তো 1 বাদে আর কি, ঠিক আছে, 1 গুলাকে কাউন্ট করতে হবে না। তো 1 কারণ হচ্ছে ওই যে গুণনীয়ক সমূহে যেগুলো আমরা গুণ করি ঘুরে ফিরে একই হয়ে যায়, এখানে 1 কাউন্ট করতে হয় না। তো এই জন্য আমরা যদি দেখি 1 বাদে 8 এর ক্ষেত্রে আমরা কত কত পাইছি, 2 পাইছি, 4 পাইছি, 8 পাইছি। তো আমরা এগুলা লিখলাম 8 এর জায়গায় 2 4 8। তারপর 12 জায়গায় কত পাইছি, এক বাদে 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি, 6 পাইছি, 12 পাইছি। 12 ইকুয়াল 2 3 4 6 12। এখন যদি দেখি, তো দুইটার ভিতরে সাধারণ গুণনীয়ক হইতে হবে, মানে কমন। আমরা কমন যদি নেই, এই 8 এর ভিতরেও 2 আছে, এই 12-র ভিতরেও কত আছে, 2 আছে, ঠিক আছে, নিলাম। পরে 4 আছে, এখানেও 12-র ভিতর 4 আছে, তো মিলতেছে গুণনীয়ক গুলা 3 8, এগুলো আর কমন নাই। তো এখন তাহলে আমরা কাকে হচ্ছে দেখি গসাগু হিসেবে কাউন্ট করব, ওই যে বলা হয়েছে গরিষ্ঠ মানে বড়টা নিতে হবে, সাধারণ গুণনীয়ক, সাধারণ যেগুলো কমন থাকে এগুলোর ভিতর বড়টা। 2 আর 2 মিলছে, কিন্তু এরা 2 তো ছোট, আর 4টা বড়, ঠিক আছে, তাহলে 8 আর 4, 8 আর 12 এর গসাগু হচ্ছে আমার 4, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন কথা। এখন এই যে তাহলে আমরা যে বুঝলাম যে এইভাবে বের করে যে চার, চার হচ্ছে যে কি গসাগু, অন্যভাবে বের করা যায়, বিভিন্ন সিস্টেম আছে, ফর্মুলা আছে, কিন্তু ওকে শিখানোর জন্য এইভাবে শিখানো হয় নাই। তো সেটা হচ্ছে ওকে দুইটা সূত্রের মাধ্যমে হচ্ছে শেখানো হয়েছে, এগুলো একটু হচ্ছে যে কি অন্য টাইপের আর কি। তো এই জন্য হচ্ছে কি একটু মনোযোগ দিবেন, অথবা হচ্ছে যে কি সমস্যা নেই, এগুলো লেস ইম্পর্টেন্ট। তো এখন আমরা কার কার হচ্ছে কি গসাগু নির্ণয় করতেছিলাম, 8 আর 12। ওকে যে এইভাবে শেখানো হয়েছে, এখন যে দুইটা সংখ্যা নেওয়া হয় যাদের আমরা গসাগু নির্ণয় করব, একজন থাকে ছোট সংখ্যা, আরেকজন থাকে কি বড় সংখ্যা। এখন এই দুইটার ভিতরে 8 হচ্ছে ছোট সংখ্যা, এই 8কে প্রকাশ করা হবে এটার ক্ষেত্রে অ্যাজ দ্বারা, মানে স্মল নাম্বার। আর এরপর যে আরেকটা সংখ্যা আছে 12, এটাকে প্রকাশ করা হবে এল দ্বারা। এল মানে হচ্ছে আমার লার্জ নাম্বার, ঠিক আছে, এল মানে হচ্ছে আমার লার্জ নাম্বার। আর এইখানে যে 8 ছিল এটা স্মল নাম্বার, ঠিক আছে, এস দ্বারা কি বোঝানো হবে, স্মল নাম্বার। এখন প্রথমে কাজ কি, তাহলে আমরা দেখতেছি বড় সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ছোট সংখ্যা দ্বারা। এটা সিস্টেমটা হচ্ছে প্রথমে আমার যেটা মাথায় রাখতে হবে, আমি লিখবো এরকম, এটা এখন না আর কি, পরবর্তী যে কাজ দিতে হবে, প্রথম যে কন্ডিশনটা চেক করতে হবে সেখানে L%S ডাবল ইকুয়াল 0। এটা দ্বারা আমার বোঝাই হচ্ছে এল কে, মানে এল মানে লার্জ নাম্বার, মানে এই যে 12, 12 কে পার্সেন্টেজ মানে এখানে বলতে মোড মানে ভাগ করতে হবে কি দ্বারা, এখানে এটা 5 না, এটা এস, এস মানে ছোট সংখ্যাটা, ছোট সংখ্যা এখানে কত 8, হ্যাঁ ভাগ করতেছি। ডাবল ইকুয়াল মানে যে চেক করো আর কি, চেক করো মানে এটা ভাগফল না, এটা ভাগশেষ, ভাগশেষ 0 হয় কিনা। যদি 0 হয় মানে বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করে যদি দেখি যে অ্যান্সারটা 0 পাই, তাহলে আমাদের হচ্ছে যে কি যে যদি ইয়েস হয়, তাহলে ছোট সংখ্যাটাই হচ্ছে যেটা এস আর কি, ছোট সংখ্যাটাই হচ্ছে গসাগু, ঠিক আছে।
কিন্তু যদি না হয় তখন আরেকটা কন্ডিশন আছে। তখন আরেকটা কন্ডিশনে যায় ওইখানে আবার পাল্টায় যাবে। তো পাল্টানোর মানে যেটা ছোট সংখ্যা ছিল তখন সেটা হয়ে যাবে বড় সংখ্যা, আর রিমাইন্ডার মানে ভাগশেষে আমরা যেটা পাবো, ঠিক আছে, সেটা হয়ে যাবে স্মল নাম্বার। তো এইভাবে এটা আবার বলতেছি, যদি আমার জিরো চলে আসে ভাগশেষ, তাই তো হচ্ছে যেটা ছোট নাম্বার ছিল, স্মল নাম্বার ছিল, সেটাই অ্যান্সার, মানে সেটাই হচ্ছে আমার গসাগু। আর যদি জিরো না আসে, না হয়, তখন এই যে আমার যে ছোট সংখ্যা, আমি আমি দেখতেছি এখানে কত ছোট সংখ্যাটা আছে, কত, 8। ঠিক আছে, এই 8টাকে তখন বড় সংখ্যা হিসেবে আমরা বিবেচিত করব। আর ভাগশেষ জিরো না এসে যেটা আসছে অন্যটা, সেটাকে বলা হয় ভাগশেষ বা রিমাইন্ডার, সেটাকে 8 দ্বারা প্রকাশ করা হয়, রিমাইন্ডার, ভাগশেষ। তো সেইটাকে আমরা ছোট সংখ্যা হিসেবে বিবেচিত করব। এখন তাহলে আমরা উদাহরণের দিকে যাই। তো এখন 8কে আমি 12 দ্বারা ভাগ করতেছি। 8 একে কত হয়? 8। ঠিক আছে, ভাগশেষ কত হয়? 4। এখন তাহলে প্রথম কন্ডিশন কি? এই যে বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি, ভাগশেষ কত আসার দরকার? জিরো, কিন্তু আমার ভাগশেষ জিরো আসে নাই। ঠিক আছে, ভাগশেষ জিরো আসে নাই। তাইলে আমার দ্বিতীয় কন্ডিশন কি? এই যে নিচে লেখা রাখছি বক্সে, তখন এখন এর আগে যে বড় সংখ্যাটা ছিল সেটা পরিবর্তন করতে হবে। এখন এলটা হয়ে যাবে এল ইকুয়াল এস, মানে লাস্ট নাম্বারটা হবে ছোট সংখ্যা যেটা, সেটা এখন বড় সংখ্যা হয়ে যাবে। এখন এই দুইটা সংখ্যার ভিতরে একটা ছিল 12, আর একটা আমার ছিল কত? 8। আর ছোট সংখ্যাটা কত ছিল? 8। ঠিক আছে, এই 8টা আমার হয়ে যাবে কত? এখন বড় সংখ্যা, ঠিক আছে, লার্জ নাম্বার। আর যেটা ভাগশেষ আসছে, রিমাইন্ডার, এই যে রিমাইন্ডারটা হয়ে যাবে এখন ছোট সংখ্যা। এখন রিমাইন্ডার কত আসছে আমার? ভাগশেষ কত আসছে? 4। ঠিক আছে, এখন এখন নতুন মানে নতুন এস এর মান হচ্ছে আমার 4, আর নতুন এল এর মান আগে ছিল 12, এখন এল এর মান হচ্ছে কত? 8। এইভাবে ধরে আবার সেম কাজ করতে হবে, সেম কাজ ফিরে বারবার লুপে ফিরে আসতে হবে। সেটা হচ্ছে এল কে পার্সেন্ট করব, যে আমার মানে ভাগ করব যে জিরো আসে কিনা। এখন এটাকে 12কে 8 দ্বারা ভাগ করছি, কিন্তু এখন নতুন আবার এল কত? 8। ঠিক আছে, এই যে এল এর মানটা 8। এখন নতুন এস মানে রিমাইন্ডারের মানটা, নতুন এস এস এর মান মানে নতুন ছোট সংখ্যার মানটা হচ্ছে 4। ঠিক আছে, তাই যে বড় সংখ্যা এল পার্সেন্ট এস মানে হচ্ছে এই যে এল এর জায়গায় নতুন বড় সংখ্যা হচ্ছে, ছোট সংখ্যাটা এখন এল হিসেবে বসছে 8, আর রিমাইন্ডার যেটা ভাগশেষ সেটা এখন ছোট সংখ্যা হিসেবে বসবে। ঠিক আছে, পার্সেন্টেজ করব, যদি ভাগশেষ জিরো আসে তখন রিমাইন্ডারটা হবে আমার, ঠিক আছে, গসাগু। রিমাইন্ডারটা হবে গসাগু যদি জিরো আসে। ঠিক আছে, এটা এইভাবে মাথায় রাখতে হবে। কারণ আমি ভাগ করি, 8কে কত দ্বারা ভাগ করবো? 4 দ্বারা। 8কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, ঠিক আছে, এখন 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8 হয়। 8 থেকে 8 বিয়োগ করলে কত? জিরো। এই যে এখন নতুন ভাবে যখন হচ্ছে যে কি ছোট সংখ্যাকে বড় সংখ্যা ধরে নিয়েছে, আর রিমাইন্ডার 4 আসছিল সেটাকে ছোট সংখ্যা ধরে ভাগ করছে, ভাগ করার পর এখন আমার কিন্তু ভাগশেষ জিরো আসছে। তো ভাগশেষ যখন জিরো আসবে তখন রিমাইন্ডারটা গসাগু না, তখন এখানে একটু মিস্টেক হয়েছে, রিমাইন্ডারটা গসাগু না, তখন ছোট সংখ্যাটাই এস ইকুয়াল গসাগু। মানে নতুন যেই আমরা হচ্ছে যে কি গসাগু ধরছি, মানে গসাগু হবে ছোট সংখ্যাটা। মানে এখন নতুন ভাবে ছোট সংখ্যাটা কোনটা রেখে নিয়েছিলাম আমরা? ওই যে এস ইকুয়াল 4। ঠিক আছে, এই যে এখানে এই পাশে যেটা থাকে সেটা ছোট, এই পাশে যেটা থাকে সেটা বড়। এস এর মানটা আমরা কত নিছিলাম? স্মল নাম্বার 4। তাহলে যখন জিরো আসবে তখন স্মল নাম্বারটা হচ্ছে গসাগু। গসাগু কত? 4। এর আগে যদি আমরা খেয়াল করে যা করে আসছিলাম, এই যে এইভাবে যখন করছিলাম, তখন এই যে আমাদের গসাগু বড়টা নিতে বলছিলাম, কমনের ভিতরে বড় যেটা মিল সেটা হচ্ছে 4। তো এখনো কিন্তু এই যে কম্পিউটারকে বা হচ্ছে আমরা অ্যালগরিদম আর ফ্লোচার্ট যখন করবো তখন এই সিস্টেমে করতে হবে। আমরা আবার বলি, প্রথমে কাজটা কি করতে হবে? এল কে মানে যে দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করব, তখন এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে যদি দেখি যে হচ্ছে দেখি আমার কত চলে আসছে, জিরো চলে আসছে, রিমাইন্ডার, তাইলে তখন সেই ছোট সংখ্যাটাই হচ্ছে আমার গসাগু। আর যদি না আসে, তখন এই দুটার ভিতর যেটা ছোট সংখ্যা ছিল মানে এস ছিল, সেটা হয়ে যাবে এখন বড় সংখ্যা। আর যেটা রিমাইন্ডার ছিল মানে ভাগশেষ, সেটা হয়ে যাবে এস ইকুয়াল হয়ে যাবে এখন আমার রিমাইন্ডারটা। এইভাবে এখন যদি আমরা দুইটা সংখ্যা নেই, 4 একটা এইভাবে ধরি, 8 আর একটা হচ্ছে 4। 8 মানে হচ্ছে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। ঠিক আছে, এগুলো। আর 4 মানে হচ্ছে 1, 4 একে 4, 2 দুগুণে 4। ঠিক আছে, আর হবে না এখানে, আরেকটা হচ্ছে 4 একে 4। ঠিক আছে, 1 2 4। এখন এইগুলার ভিতর যদি আমি দেখি, এই যে 2 আর 2 কমন যাচ্ছে, 4 আর 4 কমন যাচ্ছে, তাই যে আমার গসাগু কোনটা? 4। এখন এটা কিভাবে আসছে? এইভাবে তো আমরা বের করি, কিন্তু বের করা হয় এইভাবে। আমরা কার কার হচ্ছে গসাগু বের করতেছি, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে কার? 4-এর। তো তখন 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, এখন এই যে প্রথম সূত্রটা,
এল কে ভাগ করতে হবে এস দ্বারা, জিরো আসে কিনা দেখতে হবে। এখন এই যে দুইটা সংখ্যার ভিতরে বড় কে 8, এই যে এখানে ভাগ করবো ছোট সংখ্যা দ্বারা, ছোট সংখ্যাটাকে 4, 4 দুগুণে কত হয় 8, চলে আসছে জিরো। এই যে এল কে পার্সেন্ট করছে ছোট সংখ্যা দ্বারা, জিরো চলে আসছে মানেই তখন এস ইকুয়াল হচ্ছে আমার গসাগু। এসটা কত, স্মল নাম্বারটা কত 4, এই যে এখানে তো আমার 4ই আসছে এটা। আর যদি ওই যে 8 আর 12 দিয়ে যে দেখাইছি, যদি জিরো না আসে তখন আবার কি করতে হবে, ওই যে 8 কে যে 12 দ্বারা ভাগ করছিলাম, তখন 8 এ 8, ভাগশেষ আসছে 4, এই যে আছে নাই জিরো, তখন এখন এই যে ছোট সংখ্যাটা কত, দুইটা সংখ্যা ছিল 8 একটা 12, ছোট সংখ্যাটা ছিল 8, এখন এই ছোট সংখ্যাটা হয়ে যাবে এখন বড় সংখ্যা। ঠিক আছে, এই এল ইকুয়াল এস মানে লার্জ নাম্বারটা হবে স্মল নাম্বার, মানে স্মল নাম্বারটা হয়ে যাবে ছোট সংখ্যা, আর নিচে যে রিমাইন্ডারটা আসছিল, ঠিক আছে, এটা হয়ে যাবে এখন ছোট সংখ্যা। ঠিক আছে, এখন নতুন করে আবার ওই যে ভাগ করতে হবে, তাহলে এখন লার্জ নাম্বারটা আমরা নিব, ওই যে এটার আগের স্মল নাম্বারটা এখন লার্জ নাম্বার হয়ে যাবে, তাহলে 8, আর এখন ছোট সংখ্যাটা হবে রিমাইন্ডারেরটা, রিমাইন্ডার কত পাইছি, ভাগশেষ কত 4, এটা এখন হয়ে যাবে ছোট সংখ্যার জায়গায় এটা ধরবো, তখন ওই যে আবার এক কাজ, এল কে পার্সেন্টেজ করবো এস দ্বারা। ঠিক আছে, এখন হয়ে যাচ্ছে তো কত, জিরো। এখন এই যে জিরো পাইছি, তখন জিরো পাই স্মল নাম্বারটা হচ্ছে আমার গসাগু। এখন এই দুটার ভিতরে স্মল নাম্বার কোনটা, যাকে দিয়ে যাকে ভাগ করতে স্মল নাম্বার হচ্ছে 4, এই জন্য গসাগু হচ্ছে 4। ঠিক আছে, এই কন্ডিশন হচ্ছে, আজকে হচ্ছে টাইম শেষ। তো এই বেসিকটা হচ্ছে কি মাথায় থাক।